কি কিনলাম ভাই, আমি মনে করছিলাম যে আমার জন্য আমি নিজে হয়তো বা কিছু কিনবো না, কিন্তু এই মাজারের সামনে দাঁড়িয়েছিলাম, থাকার পরে এক গরিব মানুষ আমাকে এসে বললো, ভাই লুঙ্গিটা তুমি নেবা? তা বললাম কেন? চলো লুঙ্গিটা তুমি নাও, 200 টাকা আমাকে দাও। তা আমি চিন্তা করলাম, একটা গরিব মানুষ, বা আমি পরিশ্রম করে খাইতে পারি, সে গরিব মানুষ, সে আমার সে আরও নর্মাল। 200 টাকা যখন চাইছে, ছেঁড়া থাক কাটা থাক, বা সে কোনো আমার সাথে ছকবাজি করে 200 টাকা তাকে দিই, ওই 200 টাকা দিয়ে লুঙ্গিটা কিনলাম। পরে লুঙ্গিটা দেখি এখানে থেকে 295 টাকা লেখা। তো আমার টার্গেট ছিল লুঙ্গিটা এখন 36 টাকা দাম হবে যদি ভালো হয়। তো যাই হোক, আমি মনে করছিলাম যে আমার জন্য আমি নিজে কিছু কিনবো না, কিন্তু এই লুঙ্গিটা প্রথমে আমি আমার জন্য কিনলাম। আর আমার গতকালকে আমার সবচেয়ে আনন্দের বিষয়, আমার মাকে ফোন করলাম, মা ঈদে কি লাগবে? গত বছর শাড়ি দিয়েছিলাম, এবছর শাড়ি দেবো না মেক্সি দেবো। তা মা বললো যে বাবা আসলে তো আমার শাড়ি তো অনেক আছে, আর শাড়ি বা কী করবো, তা তুমি যদি সম্ভব হয় তাহলে আমার কিছু পয়সা দিয়ে ওষুধ কেনার জন্য কিছু পয়সা দিও। তা আমি চিন্তা করলাম, তো খুব ভালো কথা। পরে আমি কাল আমার ভাইয়ের নাম্বারে, ভাই বাড়িতে বেড়াতে গেছে মা, ভাইয়ের নাম্বারে বিকাশ করে 1000 টাকা দিলাম। এটা আমি খুব মানে নিজে গর্ব মনে করলাম। আর আরেকটা বড় আনন্দের বিষয়, এবার ঈদে সর্বপ্রথম আমার বড় ছেলে আমার কাছে সর্বপ্রথম এই আবদার করে যে আব্বু আমার এবার জুব্বা কিনে দিতে হবে। তা আমি চিন্তা করলাম, জুব্বা যখন আমার ছেলে চাইছে সাদা জুব্বা, তা ঠিক আছে দিতেই হবে। সর্বশেষ আমি ওই আমার বড় ভাইকে জানালাম যে ভাই ছেলে তো জুব্বা চায়, কি করা যায়? ভাই কাপড় ব্যবসায়ী, আমিও ছিলাম, পরিস্থিতি সেখানে রিক্সা চালাচ্ছি। তো ভাই পাঞ্জাবির কাপড় দিয়ে দেয়, আর সর্বশেষ দর্জিকে তৈরি করতে দেওয়া হয় পাঞ্জাবি। তো ভাইকেও টাকা দিতে পারেনি, প্লাস দর্জিকেও এখনো টাকা দিতে পারে নাই। আর আমার মাকে দিছি, বউকে কিছু দেই নাই। তো আমি বিশেষ করে বিভিন্ন কাপড়ের মার্কেটের সামনে দিয়ে যখন চলি, এমনকি আমি যখন কাপড়ের ব্যবসায়ী ইসলামপুরে যে সময় যাই, নিত্য নতুন কিছু আইটেম দেখতে পাই, আমি বুঝতেও পারি যে এটা নতুনত্ব। তো আসলে আমি ফ্যামিলিকে ভালোবেসি এটা মনের থেকে, যে মনে করি ঠিক এরকম যদি একটা আমি আমার বউর জন্য একটা থ্রি পিস কিনতে পারি, তা হয়তো বা সে আমার বাড়ির মানুষ খুশি হবে, আমিও খুশি হব। কিন্তু পকেটের অবস্থা এমন অবস্থা, তো যার কারণে ওইটা আর সম্ভব হয় না। তবে চেষ্টা করব যে যতটা সম্ভব ওরকম ধরনের একটা থ্রি পিস কেনার জন্য। আর সর্বশেষ হয়তো আপনি জানতে চান যে ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, কথায় বলে ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাই বা না খাই আছি ভালো। এটাই হলো সর্বশেষ কথা। আমরা গরিব হলেও আমরা মনে করি ভালো আছি, কিন্তু আমার কষ্ট লাগে বর্তমান সময়ে মধ্যবিত্ত লোককে নিয়ে। দেখেন, আমাদের মতো যারা গরিব মানুষ, আমি একটু বুঝি, কারণ আমি একটা মধ্যবিত্ত ঘরের পরিবার ছিলাম, কিন্তু এখন বর্তমান আমি হয়তোবা একটা ছোট রিক্সা চালাই। কিন্তু কথায় বলে নিজে বেছে বাপের নাম। তো আমি নিজে বেছে বাপের নাম, আমি নিজে বাঁচি। আমি রোডে যদি সস্তা নর্মাল খাবারও খাই, শুধুমাত্র আমার বাঁচার জন্য নর্মাল খাবার খেয়ে আমার পরিবার পরিজনকে সুখী রাখার জন্য আমি অনেক চেষ্টা করি। আর একটা কথা বলবো, বর্তমান আমাদের দেশে আসলেই ডাইনি হাহাকার, বামে হাহাকার, সামনে হাহাকার, পিছনে হাহাকার। এই শহরে বর্তমান মধ্যবিত্ত লোক অনেক কষ্টে আছে, কারণ মধ্যবিত্ত লোকের চলা একটা অনেক সুন্দর, কিন্তু সেই মধ্যবিত্ত লোকগুলো আজকে তারা আরো গরিবের চেয়ে আরো অসহায়। গরিবকে কিন্তু হাত পাতলে 10 টাকা দেয়, বা একটা মধ্যবিত্ত লোক তারা 10 টাকা সাহায্য করে, কিন্তু মধ্যবিত্ত লোককে কিন্তু ভাই কেউ সাহায্য করে না। তাই আমি বলবো বর্তমান সময় যে যে কথা বললাম, যে ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাই বা না খাই আছি বলো। হ্যাঁ, একটা সরকার নাই দেশে, তবু আমি মনে করি আমি ভালো আছি। কিন্তু মধ্যবিত্ত লোকরা কোনো অবস্থাতেই ভালো নেই, কারণ একজনের কর্মস্থান নাই, একজনের বাসস্থান নাই। বর্তমান সময় এরকমই অবস্থা যাচ্ছে মধ্যবিত্ত লোক। তাই আমি বলবো যে বর্তমান যে উপদেষ্টা এবং সরকার মহোদয় আছেন, অতি বিলম্বে আপনারা আমাদের দেশের মিল ফ্যাক্টরি চালু করবেন এবং আমাদের দেশে বেকারত্ব দূর করবেন। আর একটা বিষয় আপনাকে আমার মধ্যে আমি বলতে চাই, আসলে হাস্যকর কথা হলেও সত্য, যে আমি গতকালকে ক্যামেরাকে আমি বলেছিলাম যে আমি 72 ঘন্টার জন্যে প্রধানমন্ত্রী হতে চাই বাংলাদেশে। কেন বলেছিলাম? এটা আমার মনের কথা। আসলে তো আমি তো প্রধানমন্ত্রী হবার যোগ্য নয়। কথা বলেছিলাম কি, যে আমি ডাইনি বাই আমার সর্বদলীয়, মানে আমাদের দেশে যত দল আছে
সবাইকে নিয়ে সংগঠিতভাবে 72 ঘন্টা আমি দেশ চালাবো বলেছিলাম। কেন বলেছিলাম? আমাদের মনে কষ্টটাই। কেন কষ্ট? দেখেন, আজকে আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা অনেক আন্দোলন করে যাচ্ছে, দিনের পরে দিন খাওয়া দাওয়া নেই, বাড়ির থেকে বাসা থেকে হেঁটে আসে, হেঁটে যায়, না খেয়ে থাকে, না খেয়ে ঘুমায়, কিন্তু তারা আন্দোলন করে যায়। তাই আমি খুব আমার বুকে কষ্ট রাখতে পারি নাই। তো যাই হোক, আমি কালে বক্তব্য দিছি এবং আমি পরবর্তী রাত্রি জানতে পারলাম যে মহোদয়রা, ওনারা সরকার বাহাদুররা ওনারা আদেশ দিয়েছেন আজকের মধ্যে যে যে ওনাদের পাওনা পরিশোধ করার যে নির্দেশ আছে। আমি সত্যি ওনাদের কাছে আমি হাত তুলে দোয়া করছি যে আপনারা আপনাদের আল্লাহ ভালো করুক। আপনারা যে ওনাদের জন্য যে করলেন, যে সিস্টেম চালু করলেন, আমি দোয়া করি আপনাদের আল্লাহ ভালো করুক। আর এই গরিব মানুষ, এই গার্মেন্টস শ্রমিকরা এরা সুন্দরভাবে ঈদ করুক। আর এরা যদি ঈদ করতে পারে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা লোক ঈদ করে শান্তি পাবে, আমি এটাই মনে করি। পরিবারকে ভালো রাখতে গেলে তো বাড়ি যাওয়াই লাগে, কিন্তু বাড়ি যেতে গেলেও তো আমার একটা অনেক খরচার ব্যাপার। তো আমি চাইছিলাম যে ঈদ ঢাকায় করব। সর্বশেষ আমি চিন্তা করলাম, আমরা পুরুষ মানুষ, আমরা যোদ্ধা, তা তাদের জন্য তো আমরা জীবন বিসর্জন দেই। অন্তত ঈদের দিনটা তাদের অর্থ দিয়েও তো তাদের ভালোবাসা আদায় করা যাবে না। হয়তো বউ একটা পুরানো কাপড় পরলেও হয়তো পরিষ্কার কাপড় পরবে হয়তোবা, কিন্তু তার মনে হয়তোবা কষ্ট থাকবে, মার মনে হয়তোবা কষ্ট থাকবে, বাচ্চার মনে হয়তোবা কষ্ট থাকবে। তাই আমি চিন্তা করলাম, হঠাৎ করে আজকে চিন্তা করলাম, পয়সা কী হবে? পয়সা আজকে মরে গেলে কালকে 2 দিন পয়সা ঋণ করে হলেও আমাকে বাড়ি যেতে হবে এবং তাদের সাথে আমার ঈদ করতে হবে। বাবা মা আছে, বাবা নাই, আব্বার কবরটাও জিয়ারত করা অতি জরুরি, যার কারণে আমার বাড়ি যাইতেই হবে। আমার বাড়ি হলো সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থানা 9 নম্বর মতিরিশপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চদ্দা গ্রামের বাসিন্দা। পরিবারে বর্তমান আমার 2টা ছেলে, বড় ছেলের বয়স 12 বছর আর ছোট ছেলের বয়স 3 বছর। আমার বৃদ্ধ মা আছে, ভাই, আর আমরা 5 ভাই 5 বোন। আব্বা চলে গেছে, আব্বা বিদায় নিয়েছে।